সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলোচনা হবে নবম শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 8 বা বলতে পারো এটা তোমাদের ফাইনাল মডেল অ্যাক্টিভিটি টাস্ক পূর্ণমান 50। এই ভিডিওতে তোমাদের ভৌতবিজ্ঞান বিষয়ের সমাধান দেওয়া হবে আর অন্যান্য বিষয়গুলো তোমরা অবশ্যই দেখে নিও, ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে। দেখো এখানে তোমাদের একের দাগে বলেছে ঠিক উত্তর নির্বাচন করো। তো এখানে একের দাগে তোমাদের মোট 8টি প্রশ্ন আছে, প্রত্যেকটা সঠিক উত্তরের জন্য থাকবে 1 নাম্বার করে। প্রথম প্রশ্ন, নিচে যেটি পরিমাপযোগ্য ভৌত রাশি নয় সেটি হচ্ছে অপশান গ, অর্থাৎ একটি ন্যাপথালিন বলের গন্ধ। পরের কোশ্চেন বলেছে আইসোবারদের ক্ষেত্রে নিচের যে কথাটি ঠিক তা হলো এদের ভর সংখ্যা সমান। এর পরের কোশ্চেন দেখো এখানে কি বলা হচ্ছে না ভর বেগের মাত্রীয় সংকেত। তো মাত্রীয় সংকেতটা এখানে দেখো ml (10⁻⁻1), ঠিক আছে। পরের কোশ্চেন বলেছে জলের যে ধর্মের জন্য একটি ছোট্ট পোকা জলের উপরিতলে হেঁটে বেড়াতে পারে সেটা হচ্ছে জলের পৃষ্ঠটান। পরের কোশ্চেন, শক্তির মাত্রীয় সংকেত কি? তো এখানে অপশান গ, অর্থাৎ ml(2) এবং t⁻²। পরের কোশ্চেন এখানে বলেছে যে কোনো স্প্রিংয়ের বল ধ্রুবক এর একক হলো, তো এখানে অ্যান্সারটা দেখো n/m। পরের কোশ্চেন, গাঢ় ও উত্তপ্ত নাইট্রিক অ্যাসিড ও তামার বিক্রিয়ায় নাইট্রোজেনের যে অক্সাইড উৎপন্ন হয় তা হলো NO2, অপশান গ রাইট আনসার। পরের কোশ্চেন, একটি বলকে খাড়াভাবে উপর দিকে ছোড়া হলো, যাত্রাপথের সর্বোচ্চ বিন্দুতে বলটির স্থিতিশক্তি সর্বাধিক। পরে তোমাদের দেখো দুইয়ের দাগে এখানে কি বলেছে শূন্যস্থান পূরণ করো। এখানে তোমাদের মোট 3টি প্রশ্ন আছে, প্রত্যেকটার জন্য 1 নাম্বার করে থাকছে। প্রথমটা, বিস্তৃত দশা কঠিন ও বিস্তার মাধ্যম তরল এমন একটি কলয়েডীয় মিশ্রণের উদাহরণ হলো ড্যাশ। তো এটা হবে নদীর ঘোলা জল। পরের কোশ্চেন বলেছে যে জলে সাবান দিয়ে প্রাপ্ত দ্রবণের পৃষ্ঠটান বিশুদ্ধ জলের চেয়ে ড্যাশ কম। পরের কোশ্চেন, এসআই পদ্ধতিতে ক্ষমতার একক হলো ড্যাশ জুল পার সেকেন্ড। এরপর তোমাদের 3-এর দাগে কি বলেছে বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করতে হবে। তো প্রথম প্রশ্ন দেখো আপেক্ষিক ঘনত্ব একটি এককহীন রাশি, এটা হবে সত্য। পরের প্রশ্ন, একটি বস্তু RCM বা সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথের অর্ধেক অতিক্রম করলে তার সরণ হবে RCM, তো এটা হচ্ছে মিথ্যা। পরের কোশ্চেন বলেছে দেখো সি, যার ভর সংখ্যা আছে 12 এবং স্কেলের ক্লোরিন পারমাণবিক গুরুত্ব যেটা 35.453 হলে একটি ক্লোরিন পরমাণুর ভর হবে 35.453 ইউ, তো এটা হচ্ছে সত্য। পরের কোশ্চেন, ব্যারোমিটারের পাঠ দ্রুত কমতে থাকলে বোঝা যায় যে নিম্নচাপের সৃষ্টি হবে, এটা হচ্ছে সত্য। যে দ্রবণে মিথাইল অরেঞ্জের রং হলুদ তার পিএইচ হচ্ছে যে 7 এর কম, তো এটাও হচ্ছে সত্য। তারপর বলছে কার্যকর একটি ভেক্টর রাশি, সেটা হচ্ছে একটি ভেক্টর রাশি, এটা হচ্ছে মিথ্যা। এরপরে তোমাদের দেখো এখানে 4-এর দাগে বলেছে একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দিতে হবে। প্রথমটা বলেছে এসআই এককে 1 মোল পরিমাণ কার্বন ডাই অক্সাইডের ভর কত? তো এসআই এককে 1 মোল পরিমাণ কার্বন ডাই অক্সাইডের ভর হচ্ছে 44 × 10⁻³ কেজি। তারপরেরটা দেখো 2 নম্বরে বলেছে রাবার ও ইস্পাতের মধ্যে কোনটি ইয়ং গুণাঙ্কের মান বেশি? তো এখানে রাবার ও ইস্পাতের মধ্যে ইস্পাতের ইয়ং গুণাঙ্কের মান হচ্ছে বেশি। পরের কোশ্চেন, একটি অ্যাসিড লবণের সংকেত দিতে হবে। তো এখানে দেখো একটি অ্যাসিড লবণের সংকেত হচ্ছে NaHCO3, যেটা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট। পরে তোমাদের 5-এর দাগে বলেছে সংক্ষিপ্ত উত্তর দাও। প্রথম প্রশ্ন, এসটিপিতে হাইড্রোজেন গ্যাসের ঘনত্ব 0.0898 গ্রাম পার লিটার হলে এসআই এককের ঘনত্বের মান নির্ণয় করতে হবে আমাদেরকে। এবং এখানে তোমাদের 5-এর দাগে যে প্রশ্নগুলো প্রত্যেকটা সঠিক উত্তরের জন্য 2 নাম্বার করে থাকবে এবং এখানে মোট 9টি প্রশ্ন আছে। তো প্রথম যে প্রশ্নটা তার উত্তরটা দেখো 1 গ্রাম পার লিটার সমান হচ্ছে 1 কেজি পার এখানে মিটার বা m⁻³ করে দেওয়া হলো, অর্থাৎ এখানে এসআই এককে প্রকাশ করা হচ্ছে যেভাবে এককে হাইড্রোজেন গ্যাসের ঘনত্বের মান হচ্ছে 0.0898 কেজি পার m⁻³। পরের কোশ্চেন তোমাদের এখানে বলা হচ্ছে একটি মৌলের পরমাণুতে প্রোটিন ও ইলেকট্রনের মোট সংখ্যা দেখো 184। এখন পরমাণুটির ভর সংখ্যাও দেওয়া আছে 235, এতে কটি নিউটন আছে? তো উত্তরটা দেখো মৌলের পরমাণুতে প্রোটন এবং ইলেকট্রনের সংখ্যা সমান হয়, তাই মৌলটির পরমাণুর প্রোটন সংখ্যা হচ্ছে যে 142। আচ্ছা, এখানে তোমরা একটু দেখে নেবে।
আচ্ছা, তোমরা এখানটাতে একটু ঠিক করে নেবে। দেখো, মৌলটির পরমাণুতে প্রোটন আছে, এটা সমান কি হবে? এই যে 1842 হয়ে গেছে, এখানে তোমাদের কিন্তু 100 184/2 হবে এই জায়গাটা, ঠিক আছে? তো এখানটাতে ভাগ চিহ্ন তোমরা একটু দিয়ে নিও। তো এখানটা যেটা হবে 184 ভাগের চিহ্ন তোমাদের 2 হবে, ঠিক আছে? এটা ব্র্যাকেটে থাকবে এবং তারপর এটা 92 ফলাফল আসবে, ঠিক আছে? তো এইভাবে আমরা পরমাণুটা পাচ্ছি। এবার নিউটন সংখ্যা আমাদের নির্ণয় করতে হবে। আর নিউটন সংখ্যাটা নির্ণয় করার সূত্র হচ্ছে পরমাণু ভর সংখ্যা বিয়োগ করতে হবে পরমাণু প্রোটন সংখ্যা দিয়ে, ঠিক আছে? তাহলে পরমাণুর ভর সংখ্যা দেখো, তোমাদের এখানে 235 আছে, আর আমরা এইমাত্র প্রোটন সংখ্যা পেয়েছি সেটা হচ্ছে 92, অর্থাৎ 235 থেকে 92 আমরা বিয়োগ করলে পরে আমরা নিউটন সংখ্যাটা পেয়ে যাব। দেখো, এটা বিয়োগ করলে হয়ে যাবে 143। তো আশা করি বোঝা গেছে। জাস্ট এখানটাতে তোমরা একটু ঠিক করবে যে 1844 এর পর একটা ভাগের চিহ্ন দিয়ে তোমরা 2টা বসাবে, ঠিক আছে? এর পরের কোশ্চেন দেখো, তোমাদের এখানে 5-এ 3 নম্বরে বলেছে কি যে 1 লিটার দ্রবণে 18 গ্রাম গ্লুকোজ, আণবিক ওজন যার আছে 180। তো এখন দ্রবণের মোলার মাত্রা নির্ণয় করো, ঠিক আছে? তো এখানে তোমরা দেখে নাও, তোমাদের এটা 5-এর 3, ঠিক আছে? তো অ্যান্সারটার জন্য আমরা যেটা করব, 1 লিটার দ্রবণে গ্লুকোজ আছে যেটা 18 গ্রাম, তাহলে গ্লুকোজের আণবিক ওজন হচ্ছে 180, যেটা আমাদের কোশ্চেনে দেওয়া আছে। অতএব আমরা লিখতে পারি যে 1 মোল গ্লুকোজ সমান 180 গ্রাম, অতএব 180 গ্রাম গ্লুকোজ সমান 1 মোল, এবং এটাকে আমরা ঐকিক নিয়মে করে নেব 1 গ্রাম গ্লুকোজ সমান 1/180 মোল। এবার গ্লুকোজ, এবং 18 গ্রাম গ্লুকোজ সমান 1 × 18/180 মোল। তো এখানে আমরা যেটা ক্যালকুলেশন করে পাবো সেটা হচ্ছে 0.1, ঠিক আছে? তো 0.1, আর এটাই হবে দ্রবণটি মোলার মাত্রা 0.1 মোল পার মিটার, ঠিক আছে? তো এটা দেখে দেখে জাস্ট তোমরা লিখে দেবে। তো তারপরের কোশ্চেন দেখো, কি বলেছে যে লৌহ হাইড্রোক্লোরিক অ্যাসিড ও লৌহ সালফিউরিক অ্যাসিড আছে। একটি রাসায়নিক পরীক্ষায় এই দুটি দ্রবণের পার্থক্য নির্ণয় করতে কি বিকারক ব্যবহার করবে এবং সংশ্লিষ্ট ভৌত পরিবর্তনটি উল্লেখ করতে হবে। তাহলে আমরা দেখে নেব বিকারক হিসাবে আমরা যেটা ব্যবহার করব সেটা হচ্ছে বেরিয়াম ক্লোরাইড দ্রবণ, যেটা হচ্ছে BaCl2। এরপরে দেখো প্রথম পার্টটা, যেটা লঘু HCl এর জলীয় দ্রবণে যেটা হচ্ছে বেরিয়াম ক্লোরাইড, এখানে দ্রবণ যোগ করলে কোনো অধক্ষেপ পড়ে না, ঠিক আছে? দেখো, এখানে যেটা প্রথম পার্টটা বলেছিল যে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড আর একটা লঘু সালফিউরিক অ্যাসিড, এই দুটোকে আমাদের কি বলেছে যে রাসায়নিক পরীক্ষা করে আমরা কিভাবে পার্থক্য নির্ণয় করব, দুটো কিভাবে পার্থক্য নির্ণয় করব। তো তার জন্য যেটা বলা হচ্ছে যে বিকারক হিসাবে আমরা এখানে ব্যবহার করব সেটা হচ্ছে বেরিয়াম ক্লোরাইডের দ্রবণ, যেটা সংকেত দেওয়া আছে ফার্স্ট লঘু HCl এর জলীয় দ্রবণে, যেটা বেরিয়াম ক্লোরাইড দ্রবণ যোগ করলে আমরা দেখতে পাবো অধক্ষেপ পড়ে না। আরেকটা যেটা দেওয়া আছে আবার লঘু H2SO4, ঠিক আছে, এর জলীয় দ্রবণে যেটা বেরিয়াম ক্লোরাইড আমরা যোগ করলে অদ্রাব্য সাদা অধক্ষেপ উৎপন্ন হবে, ঠিক আছে? এবং এখানে যেটা বলেছিল যে সংশ্লিষ্ট ভৌত পরিবর্তনটি উল্লেখ করতে হবে, তো সেটা নিচে আমাদের দেওয়া হলো। দেখো, H2SO4 প্লাস BaCl2 ইকুয়াল BaSO4, এবং তীর চিহ্নটা তোমরা অবশ্যই দেবে, প্লাস 2HCl, ঠিক আছে? পরের কোশ্চেন বলেছে জলে সোডিয়াম ক্লোরাইডের আয়ন দ্রবীভূত হওয়া আর প্রোটিন অণুর দ্রবীভূত হওয়ার মধ্যে প্রধান পার্থক্য কি তা ব্যাখ্যা করো। তো অ্যান্সারটা এখানে দেখো, উত্তরটা তো এখানে কি বলেছে, জলে যে সোডিয়াম ক্লোরাইডের আয়ন দ্রবীভূত হলে তা Na+ ক্যাটায়ন এবং Cl- অ্যানায়নে বিয়োজিত হয়ে যায়, আর ফলে কি হচ্ছে না সোডিয়াম ক্লোরাইডের জলের মধ্যে সম্পূর্ণরূপে দ্রবীভূত হয়ে যায়। অপরদিকে যেহেতু প্রোটিন অণুগুলি অধ্রুবীয় প্রকৃতির হয়, তাই জলের প্রোটিন অণু দ্রবীভূত করলে প্রোটিনের অণুগুলো জলের মধ্যে বিভাজিত হয়ে বৃহৎ বা ক্ষুদ্র অণুতে পরিণত হয়, ফলে সম্পূর্ণরূপে দ্রবীভূত হয় না। এর পরের কোশ্চেন বলেছে যে কোনো বস্তুর ভর m এবং গতিশক্তি e হলে প্রমাণ করো যে বস্তুটির ভরবেগ 2me, যার পাওয়ার হচ্ছে 1/2, ঠিক আছে? তো আমরা এটা দেখে নেবো। অ্যান্সারটা একটু তোমরা দেখো, নিচে আছে।
তো এই আনসারটার জন্য আমরা যেটা করব, প্রশ্নানুসারে বস্তুটির ভর কিন্তু দেওয়া আছে এম, ঠিক আছে, সেটাই তোলা হলো, এবং গতিশক্তি আছে ক্যাপিটাল ই। ধরি বস্তুটির বেগ এখানে ভি ধরা হয়েছে, এবং অতএব বস্তুটি কি হবে, বস্তুটির গতিশক্তি ই সমান 1/2 mv², ঠিক আছে। বা দিয়ে আমরা লিখতে পারি v² ইকুয়াল 2e/m। এখানে ভালো করে বুঝে নাও, ঠিক আছে, এই জায়গাটা, যে এটা আমাদের এই v² আমরা প্রথমে আনছি, আর সে কারণেই আমাদের ক্রস মাল্টিপল হলে দেখো ইটা উপরে হবে এবং এমটা নিচে চলে আসবে। এবং এই যে ভি এর স্কোয়ারটা ছিল, এই স্কোয়ারটা আমরা এখানে তুলে দিই যদি, তাহলে সমান চিহ্নের ডান দিকে যেটা ছিল 2e/m, ওটার মধ্যে রুট হয়ে যাবে, আর অলরেডি রুট দেওয়া হয়েছে, তাহলে বোঝা গেছে ভি এর ভ্যালু এখন এটা দাঁড়ালো, ঠিক আছে। তাহলে আমরা লিখতে পারি বস্তুটির ভরবেগ পি সমান এম ইন্টু ভি। তাহলে দেখো এম বসবে, এবং ভি এর ভ্যালু আমরা জানি এই যে √2e/m। তো এখন এই যে এম আছে, এম বসে গেল, এবং ইন্টু ভি ছিল, এই ভি এর মানটা এখানে বসে গেল, ঠিক আছে। তো ভি এর মানটা বসার পর আমরা এটাকে কি করতে পারি, না এটা ক্যালকুলেশন করলে হবে রুট রুট 2e/m²। তো এম উপরে দুটো, নিচে একটা, একটা এম যদি বাদ হয়ে যায়, কেটে যায় উপর নিচ, তাহলে √2me হয়ে যাবে, কারণ উপরে দুটো এম ছিল, নিচে একটা, একটা বাদ গেলে উপরে একটা থেকে যাবে। এই যেহেতু এটা স্কোয়ার রুট আছে, তো এই রুটটা আমরা তুলে দিলে হয়ে যাবে 2me 1/2। আর এটাই আমাদের জানতে চাচ্ছিল বা প্রমাণ করতে বলেছিল। তাহলে আমরা লিখতে পারি অর্থাৎ বস্তুটির ভরবেগ 2me, যার পাওয়ার হচ্ছে 1/2 প্রমাণিত, ঠিক আছে। এরপরের কোশ্চেন তোমাদের এখানে বলেছে যে সাধারণ স্কেলের সাহায্যে একটি পাতলা পাতার গড় বেধ সমান বা মান কিভাবে আমরা নির্ণয় করতে পারি। তো দেখো এখানে বলা হচ্ছে 100 বা তার বেশি পাতলা কাগজগুলিকে 2 আঙুলে চেপে ধরে সাধারণ স্কেল দিয়ে পাতাগুলির বেধ বিভিন্ন জায়গায় কয়েকবার মেপে নিতে হবে, এবং তার গড় বেধ নিয়ে তা থেকে গড়বেধ নির্ণয় করতে হবে। এখন দেখো গড়বেধ পাতার সংখ্যা যেটা n দিয়ে ভাগ করলে একটি পাতার বেধকে পাওয়া যাবে, অর্থাৎ একটি পাতার বেধ সমান গড়বেধ, এটা ব্র্যাকেটে x রাখবে, বাই অর্থাৎ নিচে তোমরা লিখবে পাতার সংখ্যা, ঠিক আছে। তো যদি তোমরা এইটা নাও লিখো তাহলেও হবে, তোমরা এটা লিখতে পারো, অর্থাৎ একটি পাতার বেধ সমান চিহ্ন দিয়ে জাস্ট এটাকে মার্জিন উপরে লিখে দেবে গড়বেধ, আর নিচে লিখবে পাতার সংখ্যা, ঠিক আছে। পরের কোশ্চেন দেখো, এখানে বলা হচ্ছে আলফা কণার বিচ্ছুরণে পরীক্ষার ফলাফল থেকে রাদারফোর্ড পরমাণুর গঠন সম্বন্ধে কি কি সিদ্ধান্তে উপনীত হন। তো এখানে দেখো আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা থেকে রাদারফোর্ড কতগুলি সিদ্ধান্তে উপনীত হয়। এক, যেহেতু বেশিরভাগ আলফা কণা সোনার পাত ভেদ করে সোজা চলে যায়, সেহেতু বলা যায় পরমাণুর বেশিরভাগ স্থান শূন্য, অর্থাৎ পরমাণুটি নিরেট নয়। পরের কোশ্চেন এখানে বলা হচ্ছে যে 20,000-এর মধ্যে একটি কণা থেকে যে পথে যায় আবার সেই পথে ফিরে আসে, অর্থাৎ ধনাত্মক আধানযুক্ত আলফা কণা, আর একটি ঋণাত্মক আধানের বিকর্ষণে এর জন্য ফিরে আসে। এই ঋণাত্মক আধান পরমাণুর খুব কম আয়তন দখল করে থাকে, এবং পরমাণুর সমস্ত ভর ওই স্থানে কেন্দ্রীভূত। রাদারফোর্ড পরমাণুর ভেতরে এই ক্ষুদ্র অংশের নাম দেন নিউক্লিয়াস। এরপরে দেখো তোমাদের 9 নম্বর প্রশ্ন কি বলেছে, 1 কিলোগ্রাম ভরের একটি বস্তু 1 মিটার পার সেকেন্ড বেগে ধাবমান হলে তার গতিশক্তি কত হবে তা আমাদের নির্ণয় করতে হবে। উত্তরটা দেখো, জাস্ট গতিশক্তি নির্ণয় করা হবে 1/2 ইন্টু ভর ইন্টু গতিবেগের স্কোয়ার, ঠিক আছে। বা তোমরা লিখতে পারো 1/2 mv²। এই যে 1 লিখে একটা স্ল্যাশ দিয়ে 2 দেওয়া হয়েছে, এগুলো তোমরা যখন লিখবে এইভাবে লিখবে, 1 নিচে লিখবে 2, ঠিক আছে, 1/2। এবং দেখো এটা ক্যালকুলেশন করলে হবে 1/2 ইন্টু 1 ইন্টু 1 এর স্কোয়ার, অর্থাৎ 1, এই যে ভর ছিল দেখো এখানে বস্তুটির ভর ছিল 1 কিলোগ্রাম, ঠিক আছে। আর তারপরে যেটা গতিবেগ, এখানে দেখো 1 মিটার পার সেকেন্ড ছিল, তো সেই গতিবেগের স্কোয়ারটা 1 স্কোয়ার বসানো হচ্ছে, তো এটা ক্যালকুলেশন করলে 0.5 জুল হবে, ঠিক আছে। এরপর তোমাদের 6-এর দাগ, তো 6-এর দাগে দেখো এখানে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিলে তোমরা 3 নাম্বার করে পাবে। 1 নম্বর প্রশ্ন বলেছে একটি ট্রেন 60 কিমি পার ঘন্টা বেগে চলছে, আর কি কিলোমিটার বেগে চলছে, এমত অবস্থায় ব্রেক কষার ফলে 1 মিটার পার সেকেন্ড মন্দন সৃষ্টি হলো। এখন ট্রেনটি থামতে কত সময় লাগবে তা নির্ণয় করো। এর উত্তরটা দেখো,
প্রাথমিক বেগ যেটা ইউ লেটার দ্বারা প্রকাশ করা হচ্ছে, যেটা 60 কিমি পার ঘন আওয়ার ছিল। তো এইটাকে আমাদের কি করতে হবে, মিটার পার সেকেন্ডে প্রকাশ করে দিতে হবে। তাহলে আমরা 60 কিলোমিটার এটাকে মিটার প্রকাশ করলে 60,000 হবে, এবং যেহেতু এটা আওয়ার্স কিলো ঘন্টায় ছিল, আমরা সেকেন্ডে প্রকাশ করে দেবো, অর্থাৎ 3600 সেকেন্ডে 1 ঘন্টা হয়, বা 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড। এটা সমান আমরা দেখো উপর নিচ যদি এটা কাটাকাটি করে দিই তাহলে 100/6 থাকবে মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে। এরপর দেখো অন্তিম বেগ যেটা হচ্ছে ভি দ্বারা প্রকাশ করা হচ্ছে এবং 0, আর মন্দন এ যেটা হচ্ছে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে। তো দেখো মন্দনটা দেওয়া ছিল দেখো, ঠিক আছে, যে 1 মিটার পার সেকেন্ড। এরপরে তোমাদের যেটা লেখা হচ্ছে যে সময় টি, অর্থাৎ এই সময়টাই আমাদের জানতে যাচ্ছে। তো আমরা জানি কি ভি ইকুয়াল ইউ মাইনাস এটি। তো এই ফর্মুলা অনুযায়ী আমরা জাস্ট মানগুলো উপরে যে তথ্যগুলো নিয়েছি এই তথ্যগুলো আমরা এখানে বসিয়ে দেবো। তো ভি এর ভ্যালু দেখো 0 আছে, 0 বসে যাবে। ইউ ইউ দেখো এখানে কি আছে না, ইউটা যেটা আছে দেখো উপরে দেখো এই যে ইউ ইউ এর ভ্যালু দেওয়া আছে 100/6, তো এখানে 100/6 বসে যাবে, এবং মাইনাস দিয়ে দেখো এ ইন্টু কিন্তু টি আছে, তো এফ বলতে এখানে দেখো মন্দন যেটা 1 ছিল 1 বসে যাবে ইন্টু টি। তাহলে এখন 1 ইন্টু টি এটা মাল্টিপল করলে আমাদের টি হবে। তো আমরা এখানে কি করেছি দেখো, টিটা বাম দিকে নিয়ে চলে এসেছি, এবং এই যে 100/6 ছিল, এটা আমাদের কি হবে 100/6, এটা কাটাকাটি হয়ে আমরা 2 দিয়ে কাটতে পারি, 2 3 6, 2 5 1, তাহলে 50 3 হচ্ছে। তো এটাকে আমরা যদি পূর্ণ সংখ্যা ভেঙে দিই তাহলে হয়ে যাবে 16 পূর্ণ 2 এর 3, তাহলে টি এর ভ্যালু এটাই আসছে। তাহলে আমরা উত্তরটা লিখে দিতে পারি, ট্রেনটি থামাতে 16 পূর্ণ 2 এর 3 সেকেন্ড সময় লাগে, ঠিক আছে। এর পরের কোশ্চেনটা দেখো, বলেছে যে একটি জৈব যৌগের ভর অনুপাতে 0.031% ফসফরাস আছে। যদি ওই যৌগটির একটি অণুতে একটি ফসফরাস পরমাণু থাকে, তাহলে যৌগের মোলার ভর নির্ণয় করতে হবে, এবং তোমাকে দেওয়া আছে যেটা পি এর ভ্যালু এবং যৌগটির অণুর আয়তন সম্বন্ধে তুমি কি বলতে পারো, ঠিক আছে। দুটো এখানে উত্তর চেয়েছে। তো উত্তরটা দেখো, জৈব যৌগের ভর অনুপাতে 0.013% ফসফরাস আছে, ঠিক আছে। আমরা বলতে পারি এখানে যে 0.031 গ্রাম ফসফরাস আছে, যেটা 100 গ্রাম জৈব যৌগে, যেহেতু এটা পার্সেন্টেজের চিহ্ন আছে তার মানে এটা 100-এ বোঝায়, 100-এর মধ্যে। তাহলে তারপর আমরা যেটা লিখবো 1 গ্রাম ফসফরাস আছে, যেটা 100/0.031 আছে, এবং 31 গ্রাম ফসফরাস আছে, যেটা উপরের এই ভগ্নাংশের সাথে জাস্ট এই যে 31 আসলো সেটা উপরে ক্রস মাল্টিপল চিহ্ন হয়ে বসে যাবে। তো এইখানটা তোমরা দেখতে পাচ্ছ 100 × 31/0.031, ক্যালকুলেশন করলে আসবে এটা দেখো একক দশক শতক হাজার অযুত লক্ষ, 1 লক্ষ গ্রাম, ঠিক আছে। এখানে আমাদের এটা আসলো। এবার আমরা লিখতে পারি যেহেতু ফসফরাসের আণবিক ভর 31, এটা কিন্তু যেহেতু চিহ্ন আছে, যেহেতু চিহ্নটা কেমন হয়, উপরে দুটি সমান হবে এবং নিচে একটা হবে, ঠিক আছে, যেটা অথেব তার ঠিক উল্টে যাবে চিহ্ন, অথেব চিহ্নের। তারপরে দেখো অথেব যৌগের মোলার ভর হবে তাহলে কি 1 লাখ গ্রাম। তাহলে আমরা লিখতে পারি অথেব এখানে অ্যাভোগাড্রোর সূত্রানুযায়ী যৌগটিতে 6.023 × 10⁻23টি অণুর আয়তন হবে 22.4 লিটার। তাহলে একটি অণুর আয়তন কত হবে, তো সেটা আমরা নির্ণয় করে নেব। এখানে দেখো 22.4/6.023 × 10⁻23, তো এটা আমাদের ক্যালকুলেশন করলে যেটা পাবো 3.72 × 10⁻⁻23 লিটার, ঠিক আছে। এটাই হয়ে যাবে আমাদের কিন্তু উত্তর, ঠিক আছে। এর পরের কোশ্চেন তোমাদের 3 নম্বরে বলেছে একটি হালকা ও একটি ভারী বস্তু কি বলেছে যথাক্রমে স্মল এম এবং ক্যাপিটাল এম দ্বারা প্রকাশ করা হয়েছে। বস্তু দুটির ভরবেগ সমান হলে কোনটির গতিশক্তি বেশি হবে তা নির্ণয় করতে হবে, ঠিক আছে। তো এর উত্তরটা দেখো, এখানে হালকা বস্তুর ভর দেওয়া আছে প্রথমে স্মল এম, এবং ভারী বস্তুটার ভর দেওয়া আছে ক্যাপিটাল এম। ধরি বস্তু দুটির ভরবেগ পি এখানে ধরা হয়েছে, এবং হালকা বস্তুর গতিশক্তি কি হবে, E1 আছে দেখো, E1 সমান p²/2m, এবং এটা ডট ডট 1 নম্বর, এবং ভারী বস্তুর গতিশক্তি হবে E2 সমান p²/2m ডট ডট 2 নম্বর। এখানে দেখো স্মল এম, এটা ক্যাপিটাল এম আছে। এখন আমরা যেটা করব 1 নম্বর আর 2 নম্বর ভাগ
করব, অর্থাৎ এই যেটা পাওয়া গেছে এটার সাথে এই অংশটা আমরা ভাগ করে দেবো। তো ভাগ করলে আমরা কি পাবো দেখো, E1/E2 উপর নিচে বসানো মানে ভাগ হচ্ছে সমান, আবার এই যে p²/2m স্মল m আছে এবং ক্যাপিটাল M আছে, এটাকে খেয়াল করবে। ঠিক আছে, এটা বসানো হলো। এরপরে যেটা আমরা করব দেখো, এই যে এটা আছে, এটা আমরা পরবর্তী স্টেপে যেটা করতে পারি, যে উপরে p²/2 স্মল m বসে গুণের চিহ্ন হবে এবং নিচের এই যে p²/2 ক্যাপিটাল M ছিল, এটা তখন কি হয়ে যাবে না উল্টে যাবে, যেহেতু নিচের ভগ্নাংশ তাই এটা উল্টে কি হচ্ছে 2mটা উপরে যাবে এবং p² নিচে আসবে। এখন এই p² কি হবে, কেটে যাবে। ঠিক আছে, এবং এই টু কেটে যাবে, তাহলে উপরে ক্যাপিটাল M আর নিচে স্মল m থেকে যাবে এবং সেটাই হয়েছে দেখো, উপরে ক্যাপিটাল M এবং নিচে স্মল m, এবং এখানে আছে দেখো E1 এবং E2। ঠিক আছে, তো এখানে আমরা থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখে দেবো, তাহলে E1/E2 সমান ক্যাপিটাল M বাই স্মল m গ্রেটার দেন 1। আর যেহেতু থার্ড ব্র্যাকেট আমরা লিখবো, যেহেতু ক্যাপিটাল M বাই স্মল m গ্রেটার দেন 1, তাই আমরা এটা লিখতে পারছি। অতএব আমরা যেটা দেব, E1 গ্রেটার দেন E2, অতএব বস্তু দুটির ভরবেগ সমান হলে হালকা বস্তুটির গতিশক্তি বেশি হবে, অর্থাৎ E1টা বেশি হচ্ছে। ঠিক আছে, এর পরের কোশ্চেন 4 নম্বরে কি বলেছে দেখো, নিচের প্রতিটির একটি করে উদাহরণ চেয়েছে। ক, অভিকর্ষ বল কাজ করছে। তো দেখো, একটি বস্তু উপর থেকে নিচে পড়ছে, এক্ষেত্রে অভিকর্ষ বল কাজ করছে। খ, কি বলেছে, অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ হচ্ছে, তার একটা উদাহরণ। তো একটি বস্তু উপর দিকে তোলা হচ্ছে, এক্ষেত্রে অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ হচ্ছে। গ, বস্তু স্মরণ ঘটলে অভিকর্ষ বল কোনো কাজ করছে না। তো এর উত্তরটা দেখো, এক ব্যক্তি একটি সুটকেস হাতে নিয়ে অনুভূমিক তলে হেঁটে গেল, এক্ষেত্রে বস্তুর স্মরণ ঘটলেও অভিকর্ষ বল কাজ করছে না, কারণ অভিকর্ষ বল সুটকেসের স্মরণ পরস্পর লম্ব। ঠিক আছে, তো এই ছিল তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 8, যেটা সম্পূর্ণ সমাধান দেওয়া হলো। তোমরা অবশ্যই অন্যান্য বিষয়গুলো তোমরা এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে, দেখে নিতে পারো, অথবা এখন দেখো স্ক্রিনের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ ভিডিও, তো জাস্ট ওতে ক্লিক করলে তোমরা কিন্তু ভিডিওটা দেখতে পাবে। আর যারা ভিডিওটা দেখছো চ্যানেলে নতুন হয়ে থাকলে বা চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দিও।